ক্ষমতার লোভে নিজের সবচেয়ে কাছের বন্ধু যখন বড় শত্রু হয় এবং সেই শত্রুতার কারণে নিজের ছেলে তার বাবাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এমনই একটা সাসপেন্স ঘেরা গল্প নিয়েই আজকের মুভি দেভারা পার্ট 1। মুভিটির আসল টুইস্ট রাখা হয়েছে ভিডিওর শেষে, তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এবং মাত্র 1 সেকেন্ড সময় দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ক্রীড়ামন্ত্রী ও রয়ের চিফ একটা মিটিং-এ বসেন। মন্ত্রী বলেন 1 মাস পর ইন্ডিয়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, কিন্তু গ্যাংস্টার ভাই দায়া আর এথি গত মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের একটা টাকা এসেছে। ধারণা করা হচ্ছে ক্রিকেটের এই ইভেন্টে তারা বড় কোনো হামলা করতে যাচ্ছে, তাই যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। এথিকে ধরার জন্য আইজি সাহেব মন্ত্রীর কাছে সাহসী পুলিশ অফিসার শিভামকে সুপারিশ করে, কিন্তু শিভাম এই কেস নিতে অস্বীকার করে, কারণ এর আগেও সে 3 বার এথিকে গ্রেফতার করছে, কিন্তু উপর মহলের চাপে তাকে আবার ছেড়ে দিতে হয়েছে। মন্ত্রী এবার শিভামকে সর্বোচ্চ পাওয়ার দেয় এথিকে গ্রেফতার করার জন্য। এরপর স্ক্রিন শিফট হয় এবং শিভাম তার সহযোগী পুলিশদের সাথে আলোচনা করছিল। একজন অফিসার বলে সে এথির দলের একজনকে চেনে, তার নাম রানে, তাকে ধরতে পারলেই এথির খবর পাওয়া যেতে পারে। পরদিন রাতে রানে তার গার্লফ্রেন্ডের কাছে আসে, আর আগে থেকেই শিভাম ও তার লোকেরা ওত পেতেছিল এবং তারা রানেকে ধরে ফেলে। রানে জানায় এথি দক্ষিণের দিকে গেছে, আন্ধ্রা তামিলনাড়ু বর্ডারের কাছে রত্নাগিরি নামে এক গ্রামে। সেখানে মুরগা নামের একজন স্মাগলার আছে, সে সমুদ্র থেকে ইল্লিগাল মালামাল তুলে নেয়। 3 মাস আগে এথি সেখানে গেছিল, এরপর সে আর ফিরে আসেনি, এমনকি তার আর কোনো খবরও পাওয়া যায়নি। এরপর আমরা দেখি রত্নাগিরিতে শিভাম ও তার টিম ডিএসপি তুলসীর সাথে দেখা করে। সেখানে শিভাম নিজেকে ড্যানি বলে পরিচয় দেয় এবং বলে যে সমুদ্রপথে তার কিছু ইল্লিগাল মাল আসবে, মালগুলো বন্দর দিয়ে খালাস করা সম্ভব না, তাই সে মুরগার সাথে দেখা করতে চায়, কারণ সে শুনেছে মুরগা নাকি সমুদ্র থেকে মাল নিয়ে আসতে পারে। কিন্তু এখানে এসে শিভাম জানতে পারছে মুরগা বেঁচে নেই, আর মুরগা থাকাকালীন ডিএসপি তুলসী তাকে সাহায্য করত, তাই এখন শিভাম তুলসীর কাছে সাহায্য চায়। এরপর তুলসী মুচকি হেসে বলে সমুদ্রে গিয়ে মাল খালাস না করত মুরগা না করতাম আমি। ওই পাহাড়ের ওপাশে 4টা গ্রাম আছে, ওই পুরা এলাকাকে লাল সমুদ্র বলা হয়। ওই গ্রামের লোকেরাই সমুদ্র থেকে সবকিছু নিয়ে আসে, ওই গ্রামের প্রধান এখন ভাইরা। এরপর শিভাম ও তার টিম রওনা দেয় লাল সমুদ্র গ্রামের উদ্দেশ্যে এবং দেখা করে ভাইরার সাথে। সে ভাইরাকে বলে সমুদ্র থেকে তার মালামাল খালাস করার কথা, বিনিময়ে তারা বড় অঙ্কের টাকা পাবে। তখন ভাইরা জানায় তারা এখন আর এই কাজ করেন। শিভাম আবারও ভেবে দেখতে বলে এবং ভাইরাকে হুমকি দেয়। তখন ভাইরা উঠে এসে শিভামকে লাথি মেরে বলে এখানে কেউ মরার ভয় করেন। এরপর ভাইরা শিভামকে সেখান থেকে চলে যেতে বলে। নিরুপায় হয়ে শিভাম ও তার টিম সমুদ্র পাড়ে যায়। সেখানে একজন বয়স্ক লোক বসেছিল, নাম সিঙ্গাপ্পা। শিভাম তাকে বলে সে যেহেতু এখানকার সিনিয়র, সে কি ভাইরাদেরকে রাজি করাতে পারবে। তখন সিঙ্গাপ্পা মুচকি হাসে এবং শিভামদেরকে নিয়ে একটা নৌকায় করে সমুদ্রে রওনা দেয়। যেতে যেতে শিভাম বলে তোমাদের এই জায়গা তো হীরার মতো, কিভাবে বিশ্বাস যায় যে তোমরা এই কাজ ছেড়ে দিয়েছ। আমার কথা শোনো, আমি তোমাদেরকে বড় অঙ্কের টাকা দেব। এরপর শিভাম তার হাতের একটা হীরার আংটি সিঙ্গাপ্পাকে দেয়। সিঙ্গাপ্পা সেটা হাতে নেয় আর সমুদ্রে ফেলে দেয়। শিভাম সেটা ধরার জন্য সাথে সাথে পানিতে লাফ দেয়, কিন্তু পানির নিচে শিভাম যা দেখতে পায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেখানে শত শত মানুষের কঙ্কাল দাঁড়িয়েছিল। শিভাম দ্রুত উপরে উঠে আসে। তখন সিঙ্গাপ্পা বলে তোমার হীরা কি খুঁজে পেয়েছ? তুমি যেমন ওই দৃশ্য দেখে হীরার কথা ভুলে উপরে উঠে আসলা, তেমনি এখানে যেই আসুক আর যত টাকাই দিক, কেউই এখানে ইল্লিগাল কাজ করতে আসবেন। শিভাম জানতে চায় ওই মানুষগুলো কারা, তাদের এই পরিণতি বা কেন। এবার সিঙ্গাপ্পা পুরো ঘটনা বলা শুরু করে। লাল সমুদ্র এলাকায় 4টা গ্রাম ছিল, প্রতি গ্রামে একজন করে লিডার ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল দেবারা ও ভাইরা, 2 বন্ধু। তাদের পেশা ছিল মাছ শিকার করা, কিন্তু তাতে খুব বেশি ইনকাম হতো না। এই এলাকার ডিএসপি তুলসী ও মুরগা তাদেরকে একটা কাজ দেয় এবং বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দেয়। সমুদ্রপথে জাহাজে করে অন্যান্য মালের ভেতরে মুরগানের অবৈধ মালামাল আসত, যেটা বন্দর দিয়ে খালাস করা সম্ভব না। লাল সমুদ্র গ্রামের জেলেরা সেই চলতি জাহাজ থেকে মুরগানের মাল নিয়ে আসত। এরপর দেখানো হয় একদিন দেবারা ও ভাইরার নেতৃত্বে সবাই জাহাজে ওঠে মাল খালাস করতে। এদিকে জাহাজে অবৈধ মাল থাকার খবরে পুলিশও জাহাজের তল্লাশি করতে ওঠে। তখন পুলিশ এবং দেবারাদের মধ্যে চোর পুলিশ খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত দেবারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাল নিয়ে গ্রামে আসে, মুরগান মাল বুঝে নেয় আর সবাইকে মোটা অঙ্কের টাকা দেয়। টাকা পেয়ে সবাই খুশি মনে বাড়ি ফিরে যায়। দেভারার বউ, এক ছেলে আর মাকে নিয়েই সংসার। দেভারার মা রাত জেগে বসে থাকে দেভারা কখন আসবে তাকে দেখবে, তারপর ঘুমাবে, কারণ সে তার এক জীবনে দেভারার ভাই বোন, দাদা বাবা সহ অনেকের মৃত্যু দেখেছে। এখন সে আর দেভারার মৃত্যু দেখতে চায় না।
এখন সে চায় দেবারা তার মায়ের মৃত্যু দেখুক। এরপর দেবারা তার ছেলে ভাড়াকে ইংরেজদের গল্প শোনাচ্ছিল, কিন্তু ভাড়া দেবারাকে থামিয়ে বলে, তুমি শুধু ইংরেজদের আর তোমার বাবার গল্প শোনো, আমি আমার বাবার গল্প শুনতে চাই। দেবারা তখন চুপ হয়ে যায়, কারণ সে তো বলার মতো কিছু করে না, তার কাজ হলো চুরি কর। পরদিন দেবারা একটা পরিবারের সাথে দেখা করে এবং কিছু টাকা দেয়। এই পরিবারের একজন দেবারার সাথে সমুদ্রে গিয়ে মারা গেছে, তাই এখন ওই মহিলা তার ছেলেকে সমুদ্রে না পাঠিয়ে স্কুলে পাঠায়। প্রতি বছর এইখানে একটা পূজা হয়, যার নাম শাস্ত্র পূজা। একটা শাস্ত্রকে ঘিরে পূজাটা হয়, কিন্তু গ্রাম তো 4টা, তাই 4 গ্রামের ছেলেদের মধ্যে একটা লড়াই হয়। যে গ্রাম লড়াই জেতে তারাই শাস্ত্র পূজা করার সুযোগ পায়। কিছু ছেলে মেয়ে আলোচনা করছিল এবার কে শাস্ত্র পেতে পারে। তখন দেবারার ছেলে ভাড়া বলে, এই এলাকায় তার বাবার চেয়ে বড় বীর কেউ আছে নাকি? তখন ভাইরার ছেলে রেগে যায় এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়, আর শেষ অবধি ভাইরার ছেলে জিতে যায়। এরপর আসে শাস্ত্রের জন্য লড়াইয়ের সেই রাত। 4 গ্রামের লোকজন এক হয়। প্রথমে সবাই বেশ আনন্দ উল্লাস করে, এরপর লড়াই শুরু হবে। তখন দেবারা ভাইরাকে বলে, আমাদের মধ্যে লড়াইয়ের কি দরকার? আমরা মাত্র 4টা গ্রাম, প্রতি বছর এক এক গ্রাম পূজা করার সুযোগ পেলেই তো হয়। এছাড়া অনেক বছর রায়পার গ্রাম পূজা করার সুযোগ পায় না, এবছর শাস্ত্রকে দিলে কেমন হয়? কিন্তু ভাইরা একথায় রাজি হয় না। তার মতে তাদের পূর্বপুরুষরা তো বোকা ছিল না, তারা যেহেতু লড়াই করেছে আমরাও লড়াই করব। আর দেবারা লড়াইয়ে জিতে সে যেন শাস্ত্র রায়পাকে দিয়ে দেয়। এরপর শুরু হয় একে একে 4 গ্রামের প্রতিনিধিদের মধ্যে লড়াই। এরপর লড়াই হয় ভাইরা আর দেবারার মধ্যে, এবং লড়াইটা অনেক দীর্ঘস্থায়ী হয়। লড়াই চলতে চলতে সকাল হয়ে যায় এবং শেষ অবধি দেবারা জিতে যায় আর এবারের মতো শাস্ত্র রায়পাকে দিয়ে দেয়। সেদিন রাতে দেবারা একটা স্বপ্ন দেখে, দেবারা এক রক্তক্ষয়ী যুদ্ধ করছে এবং সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছে। পরদিন সকালে দেবারা স্বপ্নের কথা যুগলা নামের এক মহিলাকে বলে। সে স্বপ্নের ব্যাখ্যা করে বলে, সামনের দিনগুলো তার জন্য শুভ না। যাকে সে আপন ভাবে আসলে সে তার আপন না, ভরসা করার মতো এখানে তার কেউ নাই। এরপরে সিনে দেখায় জঙ্গল দিয়ে একটা বাস আর পুলিশের গাড়ি যাচ্ছিল। তখন সেখানে ডাকাতের আক্রমণ হয় এবং কিছুদিন আগে দেবারা যে একটা ছেলেকে পড়ার খরচ দিল সেই ছেলেটা মারা যায়। ছেলেটার মা আফসোস করে বলে, তার ছেলেকে যদি দেবারার সাথে সমুদ্রে পাঠাতো তাহলে তো আজ তাকে মরতে হতো না। কিছুদিন পর তুলসী আর মুরগা নতুন কাজের অফার নিয়ে আসে। তখন দেবারা বলে, সমুদ্রে কোস্টগার্ডের টহল বেড়ে গেছে, এখন সমুদ্রে যাওয়া ঠিক হবে না। আমাদের কিছু হলে পরিবারকে কে দেখবে? দেবারার এই কথা বাকি 2 গ্রামের প্রধান মানতে চায় না। তারা বলে যে দেবারা এখানে থাক, তারা সমুদ্রে যাবে। তখন রায়প্পা বলে, ওদেরকে থামানো যাবে না, ওরা যাবে, কিন্তু তুমি যদি আমাদের সাথে যাও তাহলে আমরা নিরাপদে থাকব। এরপর সবাই আবারও অভিযানে যায়, কিন্তু এবার তারা পুলিশের হাতে ধরা পড়ে। দেবারারা এতদিন জানত না আসলে কন্টেইনারের মধ্যে কি থাকে। পুলিশ অফিসার এবার কন্টেইনার খুলে দেখায় সেখানে অস্ত্র, গোলাবারুদের মতো সব মরণাস্ত্র ছিল। অফিসার সবার উদ্দেশ্যে বলে, এইসব দিয়ে কি করা হয় জানো? একসাথে হাজারো মানুষের জীবন নেওয়া হয়। তোমরা এগুলো নিয়ে যাদের হাতে হাতের তুলে দিয়ে টাকা পাচ্ছ, তারা এগুলো ব্যবহার করে কোনো না কোনো ভাবে আবার তোমাদের কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নিচ্ছে। দেবারার মনে পড়ে কিছুদিন আগেই তার গ্রামের একটা ছেলে সহ অনেক মানুষ মারা গেছে। কথা বলতে বলতে অফিসারের বাসা থেকে ফোন আসে আর জানানো হয় এইমাত্র তার একটা ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে। অফিসার খবরটা শুনে খুশি না হয়ে সে বলে, সে এমন একটা দেশে জন্ম নিল, জানি না সে কতদিন বাঁচতে পারবে। কথা বলতে বলতে ভাইরার হাতের বাঁধন খুলে যায় এবং সে সকল পুলিশকে আক্রমণ করে। কিন্তু দেবারা এবার ভাইরাদের বিপরীতে যায় এবং একটা সময় ভাইরার হাত থেকে অফিসারকে রক্ষা করে। আর দেবারা অফিসারকে ওয়াদা করে আজকের পর থেকে এই সমুদ্রে সে ইল্লিগাল কাজ হতে দিবে না। ওদিকে ভাইরা মুরগার মালামাল নিয়ে এসেছিল, সেখানে দেবারাও চলে আসে এবং মাল হ্যান্ডওভার করতে বাধা দেয়। দেবারাকে আরও বেশি টাকা দিতে চায় এবং সামনে আরও বড় কাজের অফার দেয়। তখন দেবারা মুরগাকে বলে দেয়, আজকের পর তুই আর তোর লোক যদি এই পাহাড়ে কাজের জন্য আসিস তাহলে তুই আর তোর মালামাল কিছুই ফিরে যাবে না। ভাইরা আর তার অনুসারীরা দেবারাকে বলে এই কাজ করে তারা পরিবারকে ভালো রাখে, তারা এই কাজ করবেই, আর কেউ বাধা দিলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। তখন দেবারা তাকে ধরে তার পিঠে দেবারা নিশান এঁকে দেয়। এরপর দেবারা কন্টেইনার সহ সবকিছু সমুদ্রে ফেলে দেয় আর সবাইকে বলে দেয় আবার যদি কেউ এই কাজ করতে যায় তাহলে দেবারার মতো ভয়ানক আর কেউ হবে না। এরপর থেকে দেবারারা সবাই মাছ শিকার করে, আর ভাইরার অনুসারীরা গোপনে ওই কাজ করতে গেলেও দেবারা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। ভাইরা কিছুতেই দেবারাকে কিছু করতে পারে না। এরপর একদিন রায়প্পার ছোট বোন যে ছিল অন্ধ, সে সমুদ্রে যায় জীবন দিতে। তখন ভাইরা তাকে বাঁচিয়ে আনে। রায়প্পা জানতে চায় তার বোন কেন এই কাজ করতে গেল। তখন তার বোন বলে, তার মতো অন্ধ মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, যে কারণে তার ভাই অনেক টেনশন করে, তাই সে এই কাজ করতে গেছে। তখন ভাইরা রায়প্পাকে বলে সে তার ছোট ভাইয়ের সাথে রায়প্পার বোনকে বিয়ে দিতে চায়, কিন্তু ভাইরার অনুসারীরা ভাইরার এই সিদ্ধান্ত মানতে চায় না, কারণ রায়প্পা ছিল দেবারার অনুসারী। এবার ভাইরা তার আসল উদ্দেশ্য প্রকাশ করে, রায়প্পার বোনের বিয়েতে দেবারা অবশ্যই আসবে, আর সেদিনই হবে দেবারার শেষ দিন। রায়প্পা দেবারার বাড়িতে যায় বিয়ের দাওয়াত দিতে। ভাইরার ভাইয়ের সাথে বিয়ের কথা শুনে দেবারা খুব খুশি হয় এবং জানায় সে অবশ্যই যাবে। এরপরও বিয়ের দিন ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। এই আনন্দে ভাইরারা সবাই মদ খাচ্ছিল। দেবারাও সেখানে যায় এবং একটু দূরে সিঙ্গাপ্পার সাথে বসে কথা বলে।
তখন ভাইরার সঙ্গীরা বলে দেভারা আসছে ঠিকই, কিন্তু দূরে বসে আছে, আমাদেরকে আপন ভাবলে আমাদের সাথে বসতো। তখন দেভারা উঠে আসে আর ভাইরার পাশে বসে। তখন ভাইরাকে মত দেওয়া হয়। আসলে এটা ছিল তাদের প্ল্যানের একটা অংশ। দেভারাকে বেশি দুষ্টু পানি খাইয়ে তাকে মাতাল করা হয়। রায়প্পা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন ভাইরার লোকেরা দেভারাকে মারার প্ল্যান আলোচনা করছিল। সেটা শুনে রায়প্পা দৌড়ে তাদের কাছে যায় এবং দেভারাকে না মারার অনুরোধ করে। তখন ভাইরা রায়প্পাকে চুপ থাকতে বলে, তা না হলে তার বোনকে সে বাঁচিয়ে রাখবে না, এবং রায়প্পাকে বাধ্য করে। রায়প্পা যেন দেভারাকে গিয়ে বলে যে কিছু লোক সমুদ্রে মাল আনতে যাচ্ছে, সে যেন এখনই সমুদ্র পাড়ে যায়। দেভারা এই কথা শোনার পর সমুদ্রের পাড়ে চলে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। দেভারা ক্লান্ত শরীরে সেখানে শুয়ে পড়ে, আর তখনই সমুদ্রের পানি আর বালির মধ্য থেকে একের পর এক সবাই উঠে আসে। এরপর সেখানে মারাত্মক ফাইটিং হয়। দেভারা একের পর এক সবাইকে মেরে দেয়। রক্তে সমুদ্রের পানি লাল হয়ে যায়। দেভারার মনে পড়ে সেই স্বপ্নের কথা। এরপর সিন শিফট হয়ে বর্তমানে আসে সিঙ্গাপ্পা ও শিবামের কাছে। সেখানে শিবাম জানতে চায় সমুদ্রে কি সে এই লাশগুলোই দেখতে পেয়েছিল। তখন সিঙ্গাপ্পা বলে না, এবং দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যায়। গ্রামের সবাই সমুদ্র পাড়ে আসে, সেখানে সবার নিথর দেহ পড়েছিল। একমাত্র কোরা নামের একজন বেঁচে ছিল। সে ভাইরাকে বলে দেভারা সবাইকে মেরে দিয়েছে। ভাইরা আশেপাশে দেভারাকে খুঁজতে থাকে। তখন সে পাথরে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, ভেবেছিলাম তোমরা সঠিক পথে ফিরে এসেছো, কিন্তু তোমাদের মধ্যে যে লোভ বাসা বেঁধেছে, তোমরা কোনো বিধাতা বা কোনো শয়তানকেও পরোয়া করো না। তাই আজ থেকে আমি তাদের মতো আড়ালে থেকে সবার মনে ভয় হয়ে থাকব, এবং কেউ যদি সমুদ্রে ইল্লিগাল কাজ করতে যায় তার জীবন নিয়ে নেব। এরপর থেকে দেভারাকে আর দেখাই যায় না। যখনই কেউ সমুদ্রে ইল্লিগাল কাজ করতে গেছে, তারা আর জীবন নিয়ে ফিরে আসে নাই। এদিকে দেভারার পরিবার এখনও তার জন্য অপেক্ষা করে আছে। ভাইরা দেভারার অনুসারীদেরকে নির্মমভাবে মারে যেন দেভারা তাদেরকে বাঁচাতে আসে। এমনকি গ্রামের কিছু যুবক ছেলেদেরকে ভাইরা নিজের কাছে নিয়ে যায় এবং তাদেরকে ছোট থেকেই প্রশিক্ষণ দেয় দেভারাকে মারার জন্য। এরপর 12 বছর কেটে আয়। ভাইরার সৈন্যরা বড় হয় এবং ভাইরার কিছু লোক প্রতিদিন দেভারার মাকে দেখতে যায়। তারা মনে করে যেদিন দেভারার মা মারা যাবে সেদিন সে ঠিকই আসবে। এদিকে দেখা যায় দেভারার ছেলে ভারাকে। তার চেহারা হুবহু তার বাবার মতো হয়েছে। ভারা সমুদ্র থেকে একটা হাঙ্গর মাছ শিকার করে আনে। সেটা দেখে তো সবাই অনেক অবাক হয়। তখন ভারার বন্ধুরা বলে, আমরা যখন মাছ ধরছিলাম তখন একটা হাঙ্গর চলে আসে। হাঙ্গরটা আমাদের পিছু ছাড়ছিল না। তখন ভারা একা সেটার সাথে ফাইট করে এবং হাঙ্গরটাকে একাই তীরে নিয়ে আসে। উপস্থিত সবাই চুপ ছিল। তখন ভারা বলে ওঠে, এটা আগে থেকেই মরেছিল, আর আমি সেটা তুলে নৌকায় করে নিয়ে এসেছি। এবার সকলেই আসল ঘটনাটা বুঝতে পারে, কারণ ভারাকে ছোট থেকেই কখনো এতটা শক্তিশালী দেখা যায়নি। ওদিকে দেখা যায় ভারার পরিবার এখনও দেভারাকে খুঁজে বেড়ায়। তখন ভারা রাগ করে বলে, যে লোকটা নিজের জিদ পুরা করতে হারিয়ে গেছে তাকে কেন এখনো খুঁজতে হবে। এরপর আমরা দেখি ভারা তার বন্ধুদের সাথে বাজারে আড্ডা দিচ্ছিল। তখন একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়, যার ছোট ছেলে অসুস্থ, কিন্তু সে ছেলেকে ওষুধ খাওয়াবে না। সে বলে গ্রাম থেকে যদি অশুভ শক্তি বিদায় নেয় তাহলে অসুখ এমনই ঠিক হয়ে যাবে। তখন ভারা তাকে বলে, এসব অন্ধবিশ্বাস বাদ দিয়ে ছেলেকে ওষুধ খাওয়াও। তখন বুড়িটা রেগে চলে যায়। ভারা বুঝতে পারে না সে ভুল কি বলল। তখন একজন বলে, দেবারা থাকলে শাস্ত্রপূজা জিতে এই গ্রামের অশুভ শক্তি দূর করত, কিন্তু তুমি এত বড় বীরের ছেলে হয়ে শাস্ত্রপূজার ব্যবস্থা করতে পারো না, তাই সে রাগ করছে। গ্রামের মেয়েরা তখন বলে, ভারা শুধু বাপের চেহারাই পেয়েছে, সাহস একটুও নাই। তখন একটা মেয়ে দৌড়ে এসে থাঙ্গাকে বলে, ভারা সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিশাল বড় এক হাঙ্গর ধরে এনেছে। ভারার এমন বীরত্বের কথা শুনে থাঙ্গা ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখনই সেখানে রায়প্পা আসে। ভারা যখন রায়প্পার সাথে কথা বলছিল তখন থাঙ্গা বান্ধবীদের সাথে অবাক দৃষ্টিতে ভারাকে দেখছিল। ভারা রায়প্পাকে বলে, শাস্ত্রপূজার সময় আসছে, সে ব্যাপারে কিছু কথা বলতাম। এটা শুনে থাঙ্গা আরও ইমপ্রেস হয়ে যায়। সেভাবে হয়তো ভারা এবার লড়াই করতে চায়। কিন্তু তখন ভারা রায়প্পাকে বলে, গ্রামের সবাই শাস্ত্রপূজা করতে চায়, আমি তো লড়াই করতে পারবো না, আমার হার আস্ত থাকবে না। এবার আমরা ভাইরার কাছে যাই আর আমাদেরকে শাস্ত্র দেওয়ার অনুরোধ করি। আমি একা যেতে ভয় পাই, তাই আপনি সাথে গেলে ভালো হতো। এরপর ভারা আর রায়প্পা ভাইরার কাছে যায় এবং শাস্ত্র দেওয়ার অনুরোধ করে, কিন্তু ভাইরা ভারাকে ভিখারি বলে অপমান করে তাড়িয়ে দেয়। পরদিন রাতে শাস্ত্র উৎসবে সবাই হাজির হয়। তখন ঘোষণা দেওয়া হয় যে এবার লড়াইয়ের মাধ্যমে শাস্ত্র কে পাবে তা নির্ণয় হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ দেভারা না থাকায় এতদিন ভাইরা বিনা লড়াইয়ে শাস্ত্র পেত। এরপর লড়াই শুরু হয় এবং রাঙ্গা মদ খেয়ে লড়াইয়ে নামে। ভারা প্রথমে না পেরে উঠলেও একটা সময় এক আঘাতেই রাঙ্গাকে কাবু করে ফেলে। এরপর আসে গারুদা, ভারা তাকেও হারিয়ে দেয়। এবং এখানে আমরা দেখি এক ফাঁকে ভাড়ার বন্ধু মদের সাথে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। আসলে ভাড়ার জিতে যাওয়ার পিছনে এটাই হলো আসল কারণ। আর এই বিজয় দেখে ভাইরার পাশাপাশি সকলেই অবাক হয়ে যায়। পরদিন রায়াপ্পা যখন ভাইরার কাছে যায় তখন ভাইরা বলে, ভাড়া যে এত বড় ধোঁকাবাজি করলো, এখন ওর কি করা উচিত? রায়াপ্পা বলে, ভাড়া পানির মধ্যে নেশা মিশিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ভাড়া তোর লোকদেরকে যেভাবে মারছে তাতে মনে হচ্ছিল দেভারা ফিরে আসছে। ও
ও কিন্তু দেবারার সন্তান, সমুদ্রে এক দেবারা আছে, এখন জমিনে যদি আরেক দেবারা সৃষ্টি হয় তাহলে বোঝ কি হবে। যা হবার হয়েছে ভুলে যাওয়াই ভালো। স্ক্রিন শিফট হয়, ভাইরা জঙ্গলে বসেছিল। মুরগা সেখানে আসে। ভাইরা মুরগাকে বলে আবারও সমুদ্রে যাওয়ার সময় চলে এসেছে। এত বছর ধরে সে সৈন্যদল তৈরি করছে, এখন তারা সমুদ্রে যেতে প্রস্তুত। মুরগা বলে, কিন্তু দেবারার কি হবে? ভাইরা বলে, মালের পাশাপাশি আমার সৈন্যরা দেভারার মাথাও নিয়ে আসবে। কিন্তু মুরগা এই রিস্ক নিতে চায় না, কারণ দেভারা যদি বেঁচে থাকে তাহলে মালের সাথে সাথে মুরগার জীবনও নিয়ে নিবে। তাই যেভাবেই হোক দেভারাকে আগে মারতে হবে, তাহলে মুরগা আবার কাজ শুরু করবে। দেভারাকে মারতে হলে আগে ওকে সামনে আনতে হবে, আর তাই ভাইরা গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় যে দেভারা আর বেঁচে নেই। এই কথা শুনে দেভারার মা অসুস্থ হয়ে যায়। ভাইরা জানত মায়ের অসুখের কথা শুনে দেভারা অবশ্যই আসবে, তাই তারা রাত জেগে দেভারার বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। এরপর 3 দিন পর দেভারা আসে মায়ের পাশে বসে। ভাইরার সন্দেহ হয়, সে ভেতরে যায়, ততক্ষণে দেভারা পালিয়ে যায়। ভাইরার লোকেরা তার পিছু নেয়। অনেকক্ষণ চেষ্টার পরও ভাইরা দেভারাকে ধরতে পারে না। পরদিন তুলসী আর মুরগা ভাইরার কাছে আসে আর বলে যে রাতের আধারে দেভারা এসেছিল এবং তোমাদেরকে প্রতিরোধ না করে পালিয়ে গেছে। আসলে দেভারা এখন আর সেই আগের মতো পালোয়ান নেই, তাই সামনের সপ্তাহে সমুদ্রের পথে আবার মাল আসবে, কথাটা যেন মনে থাকে। আর মালের সাথে দেভারার মাথাও আনতে হবে। এত বছর পর সবাই সমুদ্রে যাওয়ার খুশিতে ছিল, কিন্তু আগের দিন রাতেই একটা দুর্ঘটনায় ভাইরার হাত ভেঙে যায়। ভাইরা বুঝতে পারে যে রাতের আধারে ছয়া এই কাজ করছে। এরপর ভাইরা ছয়ার গলা চেপে ধরে। তখন ছয়া বলে, সে তখন ছোট ছিল, দেভারা তার বাবাকে মেরে সমুদ্রের পাড়ে ফেলে রেখেছিল, আজও সে সেই দৃশ্য ভুলতে পারে না। ভাইরা যদি সমুদ্রে যায় তাহলে দেভারাকে সেই মারবে, তাই ছয়া এই কাজ করছে। যেন ভাইরা দেভারাকে না মারতে পারে, ছয়া নিজ হাতে দেভারাকে মারতে চায়। স্ক্রিন শিফট হয়, ভাড়ার ছোট বোন কান্না করতে করতে বাড়িতে আসে আর বলে রাস্তায় ভাইরার লোকেরা তাকে বলছে কিছুদিন পরই তারা দেভারাকে মারবে। এরপর তারা প্রতিদিন ভাড়ার বোনকে নিয়ে যাবে। তখন তো তাদের বাঁচানোর কেউ থাকবে না। যে ছেলেগুলো ভাড়ার বোনকে এসব বলেছিল, ভাড়া তাদের কাছে যায় এবং বলে যে তার বোন কান্না করতে করতে মাকে সবকিছু বলছে। আমাকে বলে নাই কারণ ও ভাবে যে আমি কিছু করতে পারবো না। তখন ছেলেগুলো হাসে আর বলে যে পুরুষ অন্যকে নেশা করিয়ে লড়াই যেতে সে তার বোনকে কিভাবে রক্ষা করবে। ভাড়া এবার নেশা করে নেয় আর এখানে অস্থির একটা ফাইটিং সিন হয়। পরদিন সকালে সিঙ্গাপ্পা ভাড়াকে বলে, কাল রাতে তোর মার খেয়ে একজন মারা গেছে। এই কথা শুনে ভাড়া অবাক হয়, কারণ সে এত সিরিয়াস ভাবে কাউকে মারে নাই। ভাড়া ভয় পায় আর ভাইরাকে সব বুঝিয়ে বলার জন্য তার বাসায় চলে যায়। ভাইরা সব কথা শুনে বলে সে ভাড়াকে বিশ্বাস করতে পারে যদি সে কাল তার লোকদের সাথে সমুদ্রে যায় মাল আনার জন্য। এরপর একজন বৃদ্ধ ভাইরাকে বলে যে আমাদের লোকদেরকে মারল, তাকেই আবার সমুদ্রে পাঠাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? ভাইরা বলে, কাল রাতে ওকে ভাড়া মারে নাই, আমি মারছি। দেভারাকে মারা এত সহজ না। আমি সমুদ্রে যাচ্ছি না, যারা যাচ্ছে ওরা সহজে দেভারার সাথে পারবে না। ভাড়াকে দেখে দেভারা যদি এক পলকও থেমে যায় তাহলে দেভারাকে মারা সহজ হবে। সেদিন রাতে সবাই সমুদ্রে চলে যায়, সকলের তীক্ষ্ণ চোখ সমুদ্রের দিকে, কখন দেভারা আসবে। ভাড়া যে নৌকায় ছিল হঠাৎ সেই নৌকায় আগুন ধরে যায় আর সবাই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ভাড়া একটা মৃতদেহ তুলে আনে আর বলে যে দেভারা এসে গেছে, সবাইকে মেরে ফেলতেছে। তখন নৌকায় থাকা বাকিরা পানিতে লাফ দেয়। পানির নিচে দেভারা একে একে সবাইকে আক্রমণ করে আর ভাড়া একটা একটা করে নৌকায় তোলে। এদিকে ভাড়ার মা দৌড়ে আসে সিঙ্গাপ্পার কাছে আর বলে যে ভাইরা তার ছেলেকে মাল আনতে পাঠাইছে। আপনি তো দেভারাকে চেনেন, অন্যায় করলে সে ছেলেকেও ছাড়বে না, আপনি কিছু একটা করেন। তখন সিঙ্গাপ্পা বলে, তোমার স্বামী অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে আর এত বছর ধরে সমুদ্র রক্ষা করে আসছে যে যোদ্ধা, সে তোমার স্বামী দেভারা না, তোমার ছেলে ভাড়া। ভাড়া তার বাবার বীরত্বের কথা শুনতে শুনতে বড় হয়েছে, তাই সে তার বাবার এই বীরত্বকে ধরে রাখার জন্য সেদিন সে পাথরে লিখেছিল যে দেভারা বেঁচে আছে। তুমি ভাবছো ভাড়া সমুদ্রে মাল আনতে গেছে? না, সে সমুদ্রকে রক্ষা করতে গেছে। ওদিকে ভাড়া একে একে সবাইকে শেষ করে দেয় আর নৌকায় করে সবাইকে তীরে নিয়ে আসে। আর সিঙ্গাপ্পাকে বলে ওদের এই অবস্থা দেখে পরবর্তী প্রজন্ম সমুদ্রে যাওয়ার সাহস করবে না। এবার ভাড়া সিঙ্গাপ্পাকে বলে তার পিঠে নিশান এঁকে দিতে, যেন সবার বিশ্বাস হয় যে এটা দেভারি কাজ। কিন্তু সিঙ্গাপ্পা এই কাজ করতে চায় না। তখন ভাড়া নিজেই তার পিঠে আঘাত করে। দৃশ্য আসে সিঙ্গাপ্পা আর শিবামের কাছে। শিবাম জানতে চায় দেভারাকে কে মেরেছিল। এবার আমরা যা দেখি তা দেখে তো বিশ্বাসই হচ্ছে না, চমকে যাওয়ার মতো একটা দৃশ্য সিঙ্গাপ্পার চোখে। আমরা দেখতে পাই দেভারাকে মেরেছিল তারই ছেলে ভাড়া। আর এই টুইস্ট রেখেই শেষ হয়ে যায় দেভারা পার্ট 1 এর গল্প।